এখানে অরিসি অঞ্চল প্রথম যে শুরু হয়েছে তা দেখানো হয়েছে। রেপ্লিকেশন বাবুল তৈরি হওয়ার পর দুই দিকে রেপ্লিকেশন অভিমুখ হয় সেটা টিচিংয়ের সাহায্যে দেখানো হলো। কন্টিনিউয়াস ও ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড তৈরি হয়েছে এবং লিডিং স্ট্যান্ডটি 5' থেকে 3' নিরবিচ্ছিন্নভাবে তৈরি হলো। অন্য প্রান্তে 3' থেকে 5' বৃদ্ধি ঘটেছে, কিন্তু স্ট্যান্ডটির অভিমুখ হয়েছে 5 থেকে 3 দিকে। এইভাবে অকাজাকি খণ্ডর মাধ্যমে এটি তৈরি হয়েছে। আরএনএ প্রাইমার তৈরি হওয়ার পর তা মুভ করে কাজ করছে তা দেখানো হলো। সকলকে ক্লাসের জন্য ওয়েলকাম জানাচ্ছি। চলো আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। বায়োডট চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হলো ডিএনএ রেপ্লিকেশন। একটি মাতৃ ডিএনএ থেকে নতুন আরেকটি ডিএনএ তৈরি হওয়াকে আমরা আসলে রেপ্লিকেশন বলে থাকি। হ্যাঁ, তো এই রেপ্লিকেশনটা আমরা সকলেই জানি যে রেপ্লিকেশন ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ। তো ইন্টারফেজের এস দশায় অর্থাৎ এস দশায় কি না ডিএনএ থেকে এই ডিএনএ স্ট্যান্ড থেকে আবার একটি নতুন ডিএনএ স্ট্যান্ড তৈরি হওয়া, অর্থাৎ এরকম দুটো ডিএনএ তৈরি হওয়া, অর্থাৎ 2C থেকে 4C স্ট্রাকচার, 2C 4C স্ট্রাকচার তৈরি হওয়া, এটাকেই আমরা আসলে ডিএনএ রেপ্লিকেশন বলি। তো ডিএনএ রেপ্লিকেশন হয় বলে মানে মাইটোটিক দশায় অর্থাৎ কোষ বিভাজন দশার যে মাইটোটিক দশায় প্রফেজে ক্রোমোজোমের আকার বৃদ্ধি পায় এবং মেটাফেজ দশায় সমানভাবে ভাগ হওয়ার পর সেটা সমবন্টন হয়ে থাকে এবং মিয়োসিস 2 ক্ষেত্রেও তাই। এবং অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে ডিএনএর বৃত্তিকরণ, ডিএনএ ডবল হওয়া, ক্রোমোজোমের আকৃতি বৃদ্ধি হওয়া, এগুলোকেই মিনস করে। অর্থাৎ ইন্টারফেজের এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। তো আমরা আজকে এই ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন মূলত যে প্রসিডিওর বা যে পদ্ধতিতে যে ওয়েতে ডবল মানে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়, তারই মেকানিজম, তারই আমরা প্রসেস কিন্তু আজকে আলোচনা করব। তো প্রসেসের ক্ষেত্রে আমরা বলেছি যে মূল যে মানে 3-4টি মানে অংশের দ্বারা আসলে এটি সম্পন্ন হয়। তো প্রথমে আমরা কি না অ্যাক্টিভেশন অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। প্রথমে কি অ্যাক্টিভেশন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, ইনিটিয়েশন ফেজ এবং এর পরের স্টেপের নাম ইলংগেশন ফেজ এবং শেষে সমাপ্তি বা টারমিনেশন ফেজ। আমরা এই ডিএনএ রেপ্লিকেশনের আমরা যে প্রসেস পড়ব, সেই প্রসেসটা আসলে এই 4টি মূল মানে অংশের ভিত্তিতে আমরা কিন্তু আলোচনা করব। তো আমরা এক একটা নিয়ে এই আলোচনায় থাকবো। তো ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে যেটা প্রথম গুরুত্বপূর্ণ যে অ্যাক্টিভেশন করতে হবে কাকে না ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডকে। দেখো, এটা একটা ক্রোমোজোম, এটা একটা কোষের এটা নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে এই পেঁচানো ক্রোমাটিন, তার ভিতরে থেকে তৈরি হয় ক্রোমোজোম, আর ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে। তো আমরা এইখানে যদি ব্যাপারটাকে, এটা হচ্ছে ডবল স্ট্র্যান্ড যুক্ত কি না ডিএনএ,
অর্থাৎ ডিএনএ থেকে এই ডিএনএ তৈরিটা, ডিএনএ থেকে এখান থেকে যে ডিএনএ তৈরি হবে, তো তাকেই আমরা কি বলি বলতো, না ডিএনএ রেপ্লিকেশন। এটা যে তৈরি হবে আসলে সেটি নিউক্লিয়াসের ভিতরে হবে। কিসের ভিতরে হবে, না নিউক্লিয়াসের ভিতরে। অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওটাইড থাকে। কি থাকে, না নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড এটা থাকে। এগুলো কিন্তু সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। না মানে এরা নিউক্লিওটাইডের আগে এরা অ্যাডিনোসিন মনোফসফেট রূপে কিন্তু থাকে। এই জন্য আমরা প্রথমে এদের অ্যাক্টিভেশন করে নেব, এই নিউক্লিয়াসের ভিতরে এই নিউক্লিওটাইডগুলোকে অ্যাক্টিভ করে নেব, যাতে ডিএনএ রেপ্লিকেশনের সময় এরা কাজ করতে পারে। তো 1 নম্বর পয়েন্টে ডিসকাস হিসাবে আমরা প্রথম ডিএএমপি অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের, এটা কিন্তু মনোফসফেট রূপে আছে। এর সঙ্গে H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড যুক্ত করে আমরা ফসফোরাইলেশন এই প্রক্রিয়ার দ্বারা তৈরি করব, এবং শক্তি এনার্জি এর দ্বারা তৈরি করব কি, না ডিএটিপি। এই ডিএটিপি হলো একটি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এছাড়া ঠিক সিমিলারলি আমরা ডিসিটিপি, ডিজিটিপি এবং ডিটিটিপি এইগুলো তৈরি করতে পারি। আসলে এরা একটা নিউক্লিওটাইড। আমরা নিউক্লিওটাইড বলতে আমরা এখানে এই রকম স্ট্রাকচারটাকে আমরা বলি নিউক্লিওটাইড, কিন্তু এরা মনোফসফেট রূপে আছে। এদেরকে আমরা তাহলে কি মানে মনোফসফেট রূপে আছে, এদেরকে আমরা কি করব, না অ্যাডিনোসিন এইটাকে আমরা এই এনার্জি দিয়ে অ্যাক্টিভ করে নেব, এই চারটাকে অ্যাক্টিভ করে নেব কোথায়, এই নিউক্লিয়াসে। এটাই হবে আমাদের প্রথম স্টেপ। এবং এই পরের স্টেপে আমরা দেখতে পাবো যে ইনিটিয়েশন ফেজ, অর্থাৎ এই ডিএনএ রেপ্লিকেশন আসলে কিভাবে শুরু হচ্ছে। তো শুরু হওয়াটা একটু দেখে নেওয়া যাক। তো আমরা প্রথম এই ইনিটিয়েশন ফেজের মূল যে অংশগুলো সেগুলো নিয়ে একটু মানে ব্যাপারটাকে লিখে নিচ্ছি। আমরা যে স্টেপগুলো আলোচনা করব, মূলত ইনিটিয়েশনের মধ্যে প্রথম হবে ডিএনএ এ অ্যান্ড ডিএনএ সি দ্বারা অরিসি অঞ্চল চিহ্নিতকরণ। ওকে, প্রথম। এর পরের স্টেপে আমরা অরিসি অঞ্চল সৃষ্টি। অরিসিটা একটু বড় হাতের হবে, অরিসি অঞ্চল তৈরি, ফরমেশন অফ অরিসি অঞ্চল। এরপরে আমরা কি ঘটনাটা দেখতে পাবো, না ডিএনএ বি অর হেলিকেজ। এই বিশেষ হেলিকেজ এনজাইমটি কি, না ওই অংশ মানে আবদ্ধকরণ হবে। কি হবে, আবদ্ধকরণ। 4 নম্বর পয়েন্টে আমরা এরপরে রাখবো SSBP প্রোটিন আবদ্ধকরণ। 5 নম্বরে আমরা রাখবো রেপ্লিকেশন বাবুল সৃষ্টি।
বাবল ফরমেশন, বাবল ফরমেশন। 6 নম্বর পয়েন্টে আমরা ডিসকাস করব, 6 নম্বর পয়েন্টে আমরা ডিসকাস করব টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ টপো আইসোমারেজ এর রোল। 7 নম্বরে আমরা টপো আইসোমারেজ এটা 1 এর ভূমিকা, এটা 2 এর রোল। और গাইরেজ এই ব্যাপারটা। 8 নম্বরে হচ্ছে ফরমেশন অফ রেপ্লিকেটিং ফর্ক, শেপটা হবে ওয়াই শেপড। এবং আমরা 9 নম্বরে পাবো আরএনএ প্রাইমার সিস্টেম, ফরমেশন অফ আরএনএ প্রাইমার, এইটা হয়েছে আমাদের ইনিটিয়েশন ফেজের মূল অংশগুলো। এইগুলোই আমরা আসলে মানে রেপ্লিকেশন শুরুতে পেয়ে থাকি। আমরা ইকোলাইয়ের উপর কিন্তু এটা ইকোলি একটি মানে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা প্রোক্যারিওট, আমরা প্রোক্যারিওট। তার ফলে আমরা কিন্তু প্রোক্যারিওটিকের ডিএনএ রেপ্লিকেশনই বিশেষভাবে পড়ছি। আমরা এটাকে কি বলি না, তার জিনোম অংশ। তো এই জিনোম অংশটা মানে এটা ডিএনএ। তো এই ডিএনএটা কিন্তু আমাদের বুঝতে হবে এটা কিন্তু চক্রাকার, কিন্তু এটা ইউক্যারিওটিক কোষে হলে রেখাকার হতো। তো আমরা যে রেপ্লিকেশনটা পড়ছি সেটা কিন্তু চক্রাকার, হ্যাঁ, ডিএনএ। তাহলে এখান থেকে এটা ধরো আমরা এটা ডবল স্ট্র্যান্ড এর ডিএনএ, তাহলে কোনো একটা অংশ থেকে এখান থেকে যখন আমরা ডিএনএটা আবার একটা তৈরি হবে, তাহলে এখান থেকে একটা স্ট্যান্ড, আবার ওর ভিতরে আর একটা স্ট্যান্ড তৈরি হবে। তাহলে বিষয়টাকে ক্লিয়ার করে বললে আমরা এখান থেকে দুটো ডিএনএ পাবো, যে দুটো ডিএনএ এইভাবে কিন্তু এখান থেকে আমরা পেয়ে থাকবো। দেখো এটা এই কালো অংশটা ছিল মাতৃ ডিএনএ, আর এই দুটো হচ্ছে নতুন ডিএনএ। কিন্তু কিছু সময় পরে ডিএনএ রেপ্লিকেশনের পরে আমরা কি রেজাল্ট পাবো, একটা তার মাতৃ ডিএনএ স্ট্র্যান্ড আর একটা নতুন মাতৃ ডিএনএ। তাহলে এখান থেকে আমরা এই মূল ডিএনএ থেকে আমরা কটা ডিএনএ পেলাম, দুটো। যে দুটো ডিএনএতে এরা কি চক্রাকার, এটা কি চক্রাকার ডিএনএ, যেরকম ডবল হেলিক্স স্ট্রাকচার, এর ভিতরে জিন যেমন কিছু আছে এখানেও তাই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিএনএ থেকে তাহলে কটা ডিএনএ পেলাম, দুটো। এটাকে এই ধারণাটা নিতে হবে। তো এই রেপ্লিকেশন বাবুল বা রেপ্লিকেশন অরিসি অঞ্চল কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হবে এবং সেখান থেকে রেপ্লিকেশনটা শুরু হচ্ছে। কিন্তু আমরা যদি প্রোক্যারিওটিকের জায়গায় ইউক্যারিওটিকের কথা বলি, ইউক্যারিওটিকের ব্যাপারটা একটু আলাদা, সেটা রেখাকার, তখন স্ট্রেট লাইন বরাবর হবে। তো আমরা এর ভিত্তিতে এখানে একটা ধরো ডিএনএ আঁকলাম, এটা একটা ডিএনএ, তো এইভাবে ডিএনএ একটি রয়েছে। ওকে, এই ডিএনএ এটাকে আমরা 5 প্রাইম ধরলাম, তাহলে আমাকে দেখে নিতে হবে এটা 3 প্রাইম, আর এটা 3 প্রাইম হলে
এরা 5 প্রাইম ডাইরেকশনে আছে। তো আমার কথা হচ্ছে এই ডিএনএটার মধ্যে থেকে বিশেষ একটি স্পেশাল 245টি বেস পেয়ার যুক্ত নিউক্লিওটাইড কিন্তু আছে। ধরো এই বিশেষ অংশটি হচ্ছে এই অংশটি, তাহলে আমরা এই অংশটিকে বড় করে দেখলে, আমরা কিন্তু ইকোলাইয়ের ভিত্তিতে বলছি, এই অংশটিকে বড় করে দেখলে দেখা যায় এই 200 এর মধ্যে এই এটা হচ্ছে 9 9 9, এটাও 9, এটা 13 13 13, এর ভিতরে 13 বেস পেয়ার এবং 9 বেস পেয়ারের 3টি পুনরাবৃত্ত, কটি? 3টি পুনরাবৃত্তি অংশ আছে। এখানে কটা পুনরাবৃত্ত অংশ আছে? তাহলে 4টি পুনরাবৃত্ত অংশ আছে। কটি? 4টি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই 9টি অংশের উপর 20টি ডিএনএ আবদ্ধকরণ ঘটে। তাহলে একটা ডিএনএ এর মধ্যে কোন অংশে এই 9 পুনরাবৃত্ত আছে, সেই অংশেই 20টা এক ধরনের প্রোটিন এখানে কিন্তু বসবে, এবং বসার ফলে এই 13তম যে অংশগুলোর ডিএনএর পাক, এই যে ডবল স্ট্র্যান্ড ডিএনএর গঠন পড়লে তোমরা জানতে পারবে যে ডবল স্ট্র্যান্ড অংশের এক জায়গায় কি পাক খুলবে। তো পাক খুলবে, এই পাক খোলাটা প্রথম কোথায় শুরু হবে না, যেখানে এখানে ডিএনএ 20টা ডিএনবি, কটি? 20টা ডিএনবি বসবে। তার ঠিক সামনে 13টি পুনরাবৃত্তের 3টি অংশে পাক খোলা প্রথম শুরু হবে একটি বিশেষ অংশের দ্বারা, সেটা হচ্ছে এটিপি প্লাস একটা ব্যাকটেরিয়াম হচ্ছে HU বলে একটা বিশেষ ধরনের প্রোটিন অংশের সহায়তায় প্রথম এইখানে পাক খোলা কিন্তু শুরু হবে। অর্থাৎ এই অংশে তখন পাক খোলা শুরু হলে তখন আমরা দেখতে পাবো এই জায়গায় পাক খোলা শুরু হলো। তাহলে আমরা এই জায়গায় ছবিটাকে এইভাবে আমরা একটা এইরকম ব্যাপারটা আমরা প্রেজেন্ট করলাম। তাহলে এর ভিতরে ডিএনএ যেমন হয় আছে, তাহলে এই অংশের খোলা অংশটা তৈরি হলো। এই খোলা অংশটাকে আমরা কি বলি? খোলা অংশ তৈরি হলো। এই খোলা অংশটাকে আমরা বলছি রেপ্লিকেশন বাবল। রেপ্লিকেশন বাবল। একে রেপ্লিকেশন কি বলে না, বাবল, রেপ্লিকেশন বাবুল বলে। তো এই রেপ্লিকেশন বাবুল তাহলে কেন তৈরি হলো না, এখানে 20টা কি না ডিএনএ বসেছে, ঠিক আছে, এবং এইখানে আর কে বসেছে? আরেকটা বসেছে ডিএনসি। এরা সম্মিলিতভাবে এই জায়গায় প্রথম পাকটা খুলেছে। খোলার পর ঠিক এর উল্টো দিকে সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন বসেছে। সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন। তাহলে সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন এখানে তাহলে আবদ্ধকরণ হলো।
তাহলে এই অংশের যে এই বাবুল তৈরি হলো, এই বাবুল তৈরি করার জন্য এখানে যে হাইড্রোজেন বন্ধনীগুলো ছিল, তাহলে হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙেছে, কার দ্বারা ভেঙেছে না, কার দ্বারা ভেঙেছে না ডিএনএ বি অর মেন যে উৎসেচক, অর্থাৎ সেটার নাম কি হেলিকেজ। হেলিকেজ, তো হেলিকেজ ভেঙেছে। তো এই হেলিকেজের কাজ হচ্ছে যে হাইড্রোজেন দ্বিযোজী ও ত্রিযোজী হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দেওয়া। তার ফলে এখানে বাবুলটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। তখন এই জাস্ট এই বিন্দু যেখান থেকে এই রেপ্লিকেশন শুরু হচ্ছে, সেই জায়গাটাকে আমরা কি বলছি না অরিসি রিজিন। এই হচ্ছে বিষয়। তো এখান থেকে তোমরা খেয়াল করো যে রেপ্লিকেশনটা কিন্তু উভয় দিকে হবে। আর দেখো এটা একটা ওয়াই শেপ স্ট্রাকচারের মতো নিয়েছে, এটা একটা ওয়াই শেপ স্ট্রাকচারের মতো, এধারে একটা ওয়াই, এধারে একটা ওয়াই ফর্ক স্ট্রাকচার তৈরি কিন্তু হয়েছে। তো এখানে রেপ্লিকেশনটা আসলে ডাইরেকশনাল ভাবে কিন্তু ঘটছে। তো ইকোলাইয়ের এই রেপ্লিকেশন কিন্তু উভয় দিকে হয়। তো এই রকম একটা অংশ তৈরি হয়েছে। এবার এখানে কি আছে না গাইরেজ। এটা গাইরেজ উৎসেচকের কাজ কি, গাইরেজ আমরা এখান থেকে গাইরেজের কথাটা বলবো। গাইরেজের কাজ হচ্ছে সামনের দিকে, এই যে মানে রেপ্লিকেশনটা ওই দিকে ওয়েতে যাচ্ছে, তখন কি হচ্ছে রেপ্লিকেশনটা যত এগিয়ে যাচ্ছে তত এরা সুপার কয়েলিং, ডিএনএ যে পেঁচিয়ে সুপার কয়েলিং আছে সেটাকে পাকটাকে খুলে দিচ্ছে। গাইরেজ অর টোপো আইসোমারেজ এটাকে কি করছে না পাকটাকে খুলে দিচ্ছে। আর টোপো আইসোমারেজ এটাকে 1 বলা হয়। আরেকটা উৎসেচক আছে তার নাম কি টোপো আইসোমারেজ 2। সে কি করছে না যাতে এরা আর জড়ো না হতে পারে, জোড়া না লাগতে পারে, আবার ঘুরে না পেয়ার করতে পারে, তার জন্য এখানে থেকে চাপ প্রয়োগ করে, মানে দুধারে স্ট্রেন প্রয়োগ করে যাতে এরা না জোড়া লাগে। এখানে আমরা বড় করে দেখাচ্ছি, সুন্দর করে দেখো তোমরা। এখান থেকে একটা এই শেপ তৈরি হচ্ছে। এটাকে আমরা 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন, 3 থেকে 5 প্রাইম ডাইরেকশন। তোমরা বুঝতে পেরেছো, সেই ওয়াই আসছে, এই দিকে মুভমেন্টটা হবে, এই দিকে ডিএনএ রেপ্লিকেশনটার অভিমুখ হচ্ছে, হ্যাঁ অভিমুখ হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো না টেমপ্লেট ডিএনএ, বা আমরা প্যারেন্টাল ডিএনএ কথাটা বলবো। আর এরাও তাহলে টেমপ্লেট, এরা 5.3 ডাইরেকশন। আর এখানে আমরা তাহলে ওয়েটা এই দিকে, এইরকম একটা ওয়াই আকৃতির ফক। তো এখানে গাইরেজ কাজ করছে, তাহলে এখানে কি গাইরেজ কাজ করছে। এখানে অলরেডি প্রথম কে বসেছে না হেলিকেজের পর আমরা দেখিয়েছিলাম এটা তাহলে কি না ডিএনএ সি, এর আগে আমরা কি লিখবো ডিএনএ এ। এই এর ঠিক উল্টো দিকে তাহলে কে বসেছে, উল্টো দিকে দুজনকে টেনে রেখেছে এইভাবে। তো তার নাম কি না সিঙ্গেল SSBP, সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন বসেছে। তার ফলে এখানে টোপো
আইসো মারেজ মারেজ 1, আর এদেরকে জোড়া লাগতে দিচ্ছে না, আর এরা টোপো আইসোমারেজ 2, এরা জোড়া লাগতে দিচ্ছে না। এই তাহলে প্রত্যেকে এইভাবে কাজ করার পর ফলে একটা ওয়াই আকৃতির শেপ তৈরি হয়েছে। তো এই ওয়াই আকৃতিকে বলা হয় রেপ্লিকেটিং ফর্ক। তাহলে এর নাম কি দেবো আমরা, না রেপ্লিকেটিং ফর্ক। এই অংশটার নাম কি, না রেপ্লিকেটিং ফর্ক। এবার এই 5 প্রাইম থেকে 3 প্রাইমের অংশে একটি আরএনএ প্রাইমার তৈরি হবে। কি তৈরি হবে, আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার সৃষ্টি হবে। দেখো আরএনএ প্রাইমার একটা গুরুত্বপূর্ণ অংশ। আরএনএ প্রাইমার এই মানে প্রসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা রোল রাখে। তো আরএনএ প্রাইমার একটা গুরুত্বপূর্ণ রোল রাখে, সেটা কিভাবে দেখো। আরএনএ প্রাইমার হচ্ছে, তাহলে আরএনএ প্রাইমার তৈরি করতে হলে আরএনএ পলিমারেজকে লাগে। কাকে লাগে, আরএনএ পলিমারেজ। দেখো আরএনএ পলিমারেজকে আমরা কোথায় পাবো, না নিউক্লিয়াসের ভিতরে আরএনএ পলিমারেজ থাকে। ডিএনএ নির্দেশনের দ্বারা বা ডিপেন্ডেবল অফ ডিএনএ নির্দেশনে আমরা কি পাবো, না আরএনএ পলিমারেজ থেকে একটা উৎসেচক, নাম কি প্রাইমেজ। উৎসেচকটার নাম কি প্রাইমেজ এনজাইম আমরা পাবো। এই প্রাইমেজ এনজাইম এবং প্রাইমেজ এনজাইম প্লাস প্রাইমোজোম নামক এক ধরনের পদার্থ মিলে এইরকম একটা ছোট্ট ছোট্ট আরএনএ প্রাইমার তৈরি করে, যার ভিতরে 8 থেকে 9টি নিউক্লিওটাইড কি থাকে, না একসঙ্গে জড়ো থাকে। তো এই ছোট্ট অংশটির নাম আরএনএ প্রাইমার। তো আরএনএ প্রাইমার এইভাবে সৃষ্টি হয়। তো আমরা এইভাবে ইনিটিয়েশন দশা অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের যে প্রারম্ভিক দশা সেটা ফুলফিল ভাবে কমপ্লিট করলাম। আমরা প্রথমে বলছিলাম কি, যে ডিএনএ এ দ্বারা 13 নম্বর বিপির পুনরাবৃত্ত 3 বার অংশে এই মানে প্রথম পাক খোলা শুরু হলো ডিএনএ, এবং সেই অংশে হেলিকেজ বসেছে। তার ফলে এই হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে গেছে, এবং হাইড্রোজেন বন্ধনী ভেঙে যাওয়ার ফলে তার এই ডিএনএ সি এখানে বসে এই দিকে টান দিচ্ছে, এবং অন্যদিকে সিঙ্গেল সেল বাইন্ডিং প্রোটিন এদিকে টান দিচ্ছে, এবং টোপো আইসোমারেজ 1 কি করছে, এখানে এদেরকে আর জোড়া লাগতে দিচ্ছে না, আর এই হেলিকেজ সামনের দিকে কেটে কেটে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এই গাইরেজ মানে সুপার কয়েলিংকে পাক খুলে দিচ্ছে। আর ঠিক একই সময়ে এই নিউক্লিয়াসের ভিতরে আরএনএ পলিমারেজের সহায়তায় প্রাইমেজ ও প্রাইমোজোম নামক উৎসেচকের দ্বারা কি হচ্ছে, না 8 থেকে 9টি মানে নিউক্লিওটাইড অংশ যুক্ত হয়ে তৈরি হচ্ছে আরএনএ প্রাইমার। তো এটাই হচ্ছে প্রারম্ভিক দশা। এরপরে আমরা ইলংগেশন, চেন খুলে গেছে, অর্থাৎ এই ডিএনএ রেপ্লিকেশনের যে মূল মানে প্রারম্ভিক দশার পরে কি হবে, ইলংগেশন, দীর্ঘীকরণ দশা শুরু হবে।